দক্ষিণ এশিয়ার পূর্ব প্রান্তে অবস্থিত বাংলাদেশ একটি সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির অধিকারী দেশ, যার অতীত হাজার বছরের সভ্যতার ধারাকে বহন করে। নদীমাতৃক এই ভূখণ্ড প্রাচীনকাল থেকেই উর্বরতা, বাণিজ্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকায় গড়ে ওঠা এই অঞ্চল মানব বসতির জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষের বসবাস শুরু হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় যে এই অঞ্চলে প্রাচীন সভ্যতার বিকাশ ঘটেছিল এবং তা ক্রমে উন্নত সামাজিক ও রাজনৈতিক কাঠামো লাভ করে। প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গারিডাই, সমতট, পুন্ড্রবর্ধন ও বঙ্গ নামের জনপদগুলোর উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গ্রিক ঐতিহাসিকরা গঙ্গারিডাই জাতির সাহসিকতার কথা লিখে গেছেন। পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যের অধীনে এই অঞ্চল একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত হয়। সম্রাট অশোকের শাসনামলে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে এবং শান্তি ও মানবিকতার বাণী মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। মৌর্য সাম্রাজ্যের পতনের পর গুপ্ত সাম্রাজ্যের উত্থান ঘটে, যা ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। এই সময়ে শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও শিল্পকলার ব্যাপক উন্নতি সাধিত হয়। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলায় স্বাধীন রাজ্যগুলোর উত্থান ঘটে। পাল রাজবংশ এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রসারে বিশেষ অবদান রাখে। ধর্মপাল ও দেবপালের শাসনামলে বাংলা শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করে। সোমপুর মহাবিহার, যা বর্তমানে পাহাড়পুরে অবস্থিত, ছিল বৌদ্ধ শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র এবং বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃত। পালদের পর সেন রাজবংশ ক্ষমতায় আসে, যারা হিন্দু ধর্ম ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময়ে সংস্কৃত ভাষা ও সাহিত্য বিশেষভাবে সমৃদ্ধ হয়। ১৩ শতকের শুরুতে মুসলিম শাসনের সূচনা বাংলার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। তুর্কি বংশোদ্ভূত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি ১২০৪ সালে বাংলার রাজধানী নবদ্বীপ জয় করেন। এর মাধ্যমে বাংলায় ইসলামের বিস্তার শুরু হয় এবং একটি নতুন সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের জন্ম হয়। পরবর্তীকালে দিল্লি সালতানাতের অধীনে বাংলা শাসিত হলেও ধীরে ধীরে এটি স্বাধীন সুলতানি রাজ্যে পরিণত হয়। এই সময়ে বাংলার অর্থনীতি ও বাণিজ্য সমৃদ্ধ হয় এবং মসজিদ, মাদ্রাসা ও নগরায়নের প্রসার ঘটে। চতুর্দশ ও পঞ্চদশ শতকে স্বাধীন বাংলার সুলতানরা একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলা হয়। তার শাসনামলে ধর্মীয় সহনশীলতা ও সাহিত্য চর্চার প্রসার ঘটে। বাংলা ভাষার বিকাশেও এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুসলিম ও হিন্দু সংস্কৃতির মিলনে একটি সমন্বিত বাঙালি সংস্কৃতি গড়ে ওঠে, যা আজও বাংলাদেশের পরিচয়ের মূল ভিত্তি। ষোড়শ শতকে বাংলা মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। মোগল শাসনামলে বাংলাকে সুবা বাংলা নামে পরিচিত করা হয়। এই সময়ে কৃষি, বাণিজ্য ও শিল্পের ব্যাপক উন্নতি ঘটে। ঢাকাকে রাজধানী করে সুবাদার ইসলাম খান প্রশাসনিক সংস্কার পরিচালনা করেন। মসলিন কাপড়ের জন্য বাংলা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে। ইউরোপীয় বণিকরা বাংলায় আগমন করে এবং ধীরে ধীরে বাণিজ্যিক প্রভাব বিস্তার করতে শুরু করে। সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করে। পর্তুগিজ, ডাচ, ফরাসি ও ইংরেজরা বাংলায় বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। এর মধ্যে ইংরেজদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতা দখল করে। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে ব্রিটিশরা বাংলার শাসন ক্ষমতা অর্জন করে এবং উপনিবেশিক শাসনের সূচনা হয়। ব্রিটিশ শাসনামলে বাংলার অর্থনীতি শোষণের শিকার হয়। কৃষকদের ওপর নীল চাষ ও জমিদারি প্রথার মাধ্যমে অত্যাচার চালানো হয়। ১৭৭০ সালের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটে। তবুও এই সময়ে শিক্ষা, সাহিত্য ও সমাজ সংস্কারের ক্ষেত্রে নতুন জাগরণ সৃষ্টি হয়, যা বঙ্গীয় নবজাগরণ নামে পরিচিত। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীরা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯০৫ সালে ব্রিটিশ সরকার পার্টিশন অফ বেঙ্গল কার্যকর করে, যা বাংলার মানুষ তীব্রভাবে বিরোধিতা করে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হয় এবং তা ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশেষে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। পূর্ব বাংলা পাকিস্তানের পূর্বাংশ হিসেবে পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয়। কিন্তু ভাষা, সংস্কৃতি ও অর্থনৈতিক বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্ররা জীবন উৎসর্গ করেন। এই আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার চেতনাকে জাগ্রত করে। এরপর ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান স্বাধীনতার পথ প্রশস্ত করে। এই আন্দোলনের নেতৃত্ব দেন শেখ মুজিবুর রহমান, যিনি বাঙালির অবিবাদিত নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তার দল আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু ক্ষমতা হস্তান্তরে টালাবাহানা করা হয়। এর ফলে রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করে। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর গণহত্যা চালায়। এর প্রতিক্রিয়ায় শুরু হয় মহান বাংলাদেশ লিবারেশন ওয়ার। দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য মানুষের অবদানে স্বাধীনতার সূর্য উদিত হয়। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পর বাংলাদেশ ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠনের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে। নানা রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে দেশটি ধীরে ধীরে এগিয়ে যায়। কৃষি, শিল্প, শিক্ষা ও প্রযুক্তিতে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বে একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে পরিচিত। তৈরি পোশাক শিল্প, প্রবাসী আয় ও কৃষিক্ষেত্রে সাফল্য দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আজকের বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও উন্নয়নশীল রাষ্ট্র, যার ভিত্তি ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত। হাজার বছরের ইতিহাস, সংগ্রাম ও ঐতিহ্যের ধারাবাহিকতায় গড়ে ওঠা এই দেশ বিশ্বসভায় মর্যাদার সঙ্গে এগিয়ে চলেছে। এর অতীত যেমন গৌরবময়, তেমনি ভবিষ্যতও পণময়। বাংলার মধ্যযুগ ছিল রাজনৈতিক রূপান্তর, ধর্মীয় সহাবস্থান, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক বিকাশের এক উজ্জ্বল যুগ। ত্রয়োদশ শতকের সূচনায় মুসলিম শাসনের প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলার নবদ্বীপ জয় করেন এবং সেন রাজবংশের পতন ঘটান। এর ফলে বাংলায় মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়। যদিও তার শাসন দীর্ঘস্থায়ী হয়নি, তবুও এই বিজয় বাংলার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ইতিহাসে গভীর প্রভাব ফেলে। মুসলিম শাসনের সূচনার পর ইসলাম ধর্মের বিস্তার ঘটে এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে এক নতুন সমন্বয়ের সৃষ্টি হয়। প্রথম দিকে বাংলা দিল্লি সালতানাতের অধীনে শাসিত হলেও ভৌগোলিক দূরত্ব ও প্রশাসনিক দুর্বলতার কারণে এখানে ধীরে ধীরে স্বাধীন শাসন ব্যবস্থা গড়ে ওঠে। চতুর্দশ শতকে শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র বাংলাকে একত্রিত করে স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত ইলিয়াস শাহী বংশ বাংলার রাজনৈতিক ঐক্য ও স্থিতিশীলতা নিশ্চিত করে। এই সময় বাংলা একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয় এবং রাজধানী গৌড় আন্তর্জাতিক বাণিজ্য ও প্রশাসনের কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করে। স্বাধীন বাংলার সুলতানরা ধর্মীয় সহনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে বিশেষ ভূমিকা পালন করেন। বিশেষত আলাউদ্দিন হুসাইন শাহের শাসনামলকে বাংলার সুলতানি যুগের স্বর্ণযুগ বলা হয়। তার আমলে সাহিত্য, শিল্প, স্থাপত্য ও প্রশাসনে ব্যাপক উন্নতি ঘটে। তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তার পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা ও সাহিত্য বিকাশ লাভ করে এবং চণ্ডীদাস ও মালাধর বসুর মতো কবিরা সাহিত্য চর্চায় অবদান রাখেন। এই সময় বাংলার সমাজে এক বহুত্ববাদী সংস্কৃতির বিকাশ ঘটে, যা পরবর্তীকালে বাঙালি জাতীয় পরিচয়ের ভিত্তি গঠন করে। মধ্যযুগে বাংলায় সুফি সাধকদের আগমন ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মানবতা, সাম্য ও ভ্রাতৃত্বের বাণী প্রচার করে মানুষের হৃদয় জয় করেন।
শাহ জালাল, খান জাহান আলী এবং শাহ মখদুম রূপসের মতো সুফি সাধকরা বাংলার বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করেন। তাদের প্রভাবের ফলে সমাজে সাম্য ও ন্যায়বোধের বিকাশ ঘটে এবং ধর্মীয় সহাবস্থান সুদৃঢ় হয়। সুফি সংস্কৃতি বাংলার লোকজ ঐতিহ্য, সঙ্গীত ও আধ্যাত্মিক চর্চায় গভীর ছাপ রেখে যায়। এই সময় বাংলার স্থাপত্য শিল্প উল্লেখযোগ্য উন্নতি লাভ করে। মসজিদ, মাদ্রাসা, খানকাহ ও সমাধিসৌধ নির্মাণে অনন্য নকশা ও কারুকার্যের প্রয়োগ দেখা যায়। বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, গৌড়ের ছোট সোনা মসজিদ এবং আদিনা মসজিদ মধ্যযুগীয় বাংলার স্থাপত্য ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন। এসব স্থাপত্যে ইটের ব্যবহার, টেরাকোটা অলঙ্করণ এবং স্বতন্ত্র বাংলা ধাঁচের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। এগুলো শুধু ধর্মীয় উপাসনালয়ই নয়, বরং বাংলার ঐতিহাসিক ঐতিহ্যের মূল্যবান সাক্ষ্য। অর্থনৈতিক দিক থেকেও মধ্যযুগে বাংলা ছিল অত্যন্ত সমৃদ্ধ। উর্বর ভূমি ও নদীবিধৌত ভূপ্রকৃতির কারণে এখানে কৃষির ব্যাপক উন্নতি ঘটে। ধান, গম, আখ, পাট ও মশলার উৎপাদন বাংলার অর্থনীতিকে শক্তিশালী করে। পাশাপাশি বস্ত্রশিল্প, বিশেষত মসলিন কাপড় বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে। বাংলার সূক্ষ্ম বস্ত্র ইউরোপ, আরব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে রপ্তানি হতো। ফলে বাংলা আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। ষোড়শ শতকের দিকে বাংলায় আফগান শাসকদের উত্থান ঘটে। শের শাহ সুরির প্রশাসনিক সংস্কার বাংলার যোগাযোগ ব্যবস্থা ও রাজস্ব ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলে। যদিও তার শাসন দীর্ঘস্থায়ী হয়নি, তবুও তার নির্মিত সড়ক ও ডাক ব্যবস্থা পরবর্তীকালে বাণিজ্য ও প্রশাসনের উন্নয়নে সহায়ক হয়। এই সময়ে বাংলার রাজনৈতিক পরিস্থিতি নানা উত্থান পতনের মধ্য দিয়ে অতিক্রম করে। ১৫৭৬ খ্রিস্টাব্দে ব্যাটেল অফ রাজমহল সংগঠিত হলে বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে এবং বাংলা মুঘল আম্পায়ারের অন্তর্ভুক্ত হয়। মুঘলরা বাংলাকে সুভা বাংলা নামে একটি গুরুত্বপূর্ণ প্রদেশে পরিণত করে। তাদের শাসনামলে প্রশাসনিক কাঠামো সুসংগঠিত হয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। ঢাকাকে রাজধানী করে সুবেদার ইসলাম খান আই কার্যকর শাসন প্রতিষ্ঠা করেন। তার সময়ে ১২ ভূঁইয়াদের বিদ্রোহ দমন করা হয় এবং বাংলায় মুঘল কর্তৃত্ব সুসংহত হয়। মুঘল যুগে বাংলার অর্থনীতি সর্বোচ্চ শিখরে পৌঁছে। ধান, চিনি, নীল, সিল্ক ও মসলিন রপ্তানির মাধ্যমে বিপুল সম্পদ অর্জিত হয়। ঢাকার মসলিন ইউরোপীয় অভিজাতদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। এই সময়ে বাংলাকে পূর্বের স্বর্ণভাণ্ডার বলা হতো। নদীপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় বাণিজ্য ও কৃষির প্রসার ঘটে। একই সঙ্গে শহরায়ন বৃদ্ধি পায় এবং ঢাকা, মুর্শিদাবাদ ও চট্টগ্রাম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। মুঘল আমলে বাংলার সংস্কৃতিতে এক অনন্য সমন্বয় দেখা যায়। ফার্সি, আরবি ও বাংলা ভাষার মিশ্রণে সাহিত্য ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হতো। বৈষ্ণব আন্দোলনের প্রবর্তক চৈতন্য মহাপ্রভু প্রেম, ভক্তি ও মানবতার বাণী প্রচার করে বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে গভীর প্রভাব ফেলেন। তার শিক্ষা হিন্দু মুসলিম সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে। অষ্টাদশ শতকের শুরুতে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে বাংলায় নবাবী শাসনের উত্থান ঘটে। মুর্শিদ কুলি খাঁর সময় মুর্শিদাবাদ বাংলার রাজধানী হয়। তিনি রাজস্ব ব্যবস্থায় সংস্কার এনে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করেন। তার উত্তরাধিকারীরা বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখেন এবং বাংলা উপমহাদেশের অন্যতম ধনী প্রদেশে পরিণত হয়। এই সময়ে ইউরোপীয় বণিকরা বাংলায় আগমন করে এবং বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। পর্তুগিজ, ডাচ, ফরাসি ও ইংরেজরা বাংলার সম্পদে আকৃষ্ট হয়ে এখানে ব্যবসা শুরু করে। বিশেষত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে তাদের প্রভাব বিস্তার করতে থাকে। বাণিজ্যের আড়ালে তারা রাজনৈতিক ক্ষমতা দখলে ষড়যন্ত্রে লিপ্ত হয়, যা বাংলার স্বাধীনতার জন্য এক নতুন সংকটের সূচনা করে। এভাবেই মধ্যযুগীয় বাংলা রাজনৈতিক ঐক্য, ধর্মীয় সহনশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে এক স্বতন্ত্র পরিচয় গড়ে তোলে।
এই যুগে গড়ে ওঠা সামাজিক ও সাংস্কৃতিক ভিত্তি পরবর্তীকালে আধুনিক বাংলাদেশের জাতীয় পরিচয় নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধ্যযুগের ঐতিহ্য, স্থাপত্য, সাহিত্য ও আধ্যাত্মিক চেতনা আজও বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাসে গভীরভাবে প্রথিত হয়ে আছে এবং জাতির অতীত গৌরবের স্মারক হিসেবে চিরস্থায়ী হয়ে আছে। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে বাংলা একটি সমৃদ্ধ ও প্রভাবশালী প্রদেশ হিসেবে পরিচিত ছিল। মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে বাংলায় নবাবী শাসনের উত্থান ঘটে এবং প্রশাসনিকভাবে এটি প্রায় স্বাধীন একটি অঞ্চলে পরিণত হয়। এই সময়ে বাংলার অর্থনীতি ছিল অত্যন্ত শক্তিশালী। কৃষি, বস্ত্রশিল্প, বিশেষ করে মসলিন উৎপাদন এবং আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদ অর্জিত হতো। ইউরোপীয় বণিকরা বাংলার এই সমৃদ্ধির প্রতি আকৃষ্ট হয়ে এখানে বাণিজ্য কেন্দ্র স্থাপন করতে শুরু করে। পর্তুগিজ, ডাচ, ফরাসি ও ইংরেজদের মধ্যে প্রতিযোগিতা ক্রমশ তীব্র হয়ে ওঠে, যার ফলে বাংলার রাজনৈতিক স্থিতিশীলতা ধীরে ধীরে বিপর্যস্ত হতে থাকে। এই প্রতিযোগিতায় সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা প্রথমে বাণিজ্যের উদ্দেশ্যে বাংলায় এলেও ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতা দখলের কৌশল গ্রহণ করে। বাংলার শেষ স্বাধীন নবাব স্যার সিরাজউদ্দৌলা ইংরেজদের এই ষড়যন্ত্র উপলব্ধি করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু ১৭৫৭ সালের ব্যাটল অফ প্লাসি বাংলার ইতিহাসে এক যুগান্তকারী মোড় এনে দেয়। নবাবের সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ইংরেজরা বাংলার প্রকৃত শাসন ক্ষমতা অর্জন করে। এই ঘটনার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশিক শাসনের ভিত্তি স্থাপিত হয়। পলাশির যুদ্ধের পর ইংরেজরা বাংলার প্রশাসন ও অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ১৭৬৪ সালের বক্সারের যুদ্ধ এবং পরবর্তীকালে মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভের মাধ্যমে তারা বাংলার রাজস্ব আদায়ের অধিকার অর্জন করে। এর ফলে বাংলার সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে, যা ইতিহাসে সম্পদের নিষ্কাশন বা ড্রেইন অফ ওয়েলথ নামে পরিচিত। এই শোষণের ফলে বাংলার অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ১৭৭০ সালের ভয়াবহ দুর্ভিক্ষ বাংলার ইতিহাসে এক করুণ অধ্যায়। অতিরিক্ত কর, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। ব্রিটিশদের উদাসীনতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এর ফলে বাংলার জনসংখ্যা ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ভিক্ষ ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতার একটি জ্বলন্ত অধ্যায় হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে। ব্রিটিশরা তাদের শাসনকে স্থায়ী করার জন্য বিভিন্ন প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার চালু করেন। ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস স্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট প্রবর্তন করেন। এর ফলে জমিদারি প্রথা প্রতিষ্ঠিত হয় এবং কৃষকরা জমির মালিকানা হারিয়ে শোষণের শিকার হন। জমিদাররা নির্দিষ্ট রাজস্ব প্রদানের বিনিময়ে জমির অধিকার লাভ করলেও কৃষকদের ওপর করের বোঝা ক্রমশ বৃদ্ধি পায়। এই নীতির ফলে বাংলার গ্রামীণ সমাজে বৈষম্য ও দারিদ্র্য বৃদ্ধি পায়। ব্রিটিশ শাসনামলে বাংলায় নীল চাষের প্রসার ঘটে, যা কৃষকদের জন্য এক ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়ায়। ইংরেজ নীলকররা জোরপূর্বক কৃষকদের নীল চাষে বাধ্য করত। এর বিরুদ্ধে ১৮৫৯-৬০ সালে সংঘটিত হয় নীল বিদ্রোহ, যা ছিল কৃষকদের অন্যতম গুরুত্বপূর্ণ গণ আন্দোলন। এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করে এবং পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি সুদৃঢ় করে। যদিও ব্রিটিশ শাসন ছিল শোষণমূলক, তবুও এই সময়ে শিক্ষা, যোগাযোগ ও প্রশাসনে কিছু আধুনিক পরিবর্তন সাধিত হয়। পাশ্চাত্য শিক্ষার প্রসার, মুদ্রণ যন্ত্রের প্রবর্তন এবং সংবাদপত্রের বিকাশ বাঙালি সমাজে নবজাগরণের সূচনা করে। এই সময়ে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ট্যাগোরের মতো মনীষীরা সমাজ সংস্কার ও সাহিত্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সতীদাহ প্রথা বিলুপ্তি, নারী শিক্ষা প্রসার এবং মানবতাবাদী চিন্তার বিকাশ এই যুগের উল্লেখযোগ্য অর্জন। ঊনবিংশ শতাব্দীতে এই নবজাগরণ বঙ্গীয় রেনেসা নামে পরিচিত হয়। বিজ্ঞান, সাহিত্য, দর্শন ও সমাজ সংস্কারে এই সময় অভূতপূর্ব উন্নতি ঘটে। বাংলা ভাষা ও সাহিত্য নতুন রূপ লাভ করে এবং জাতীয় চেতনার উন্মেষ ঘটে। বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর উত্থান রাজনৈতিক সচেতনতার প্রসার ঘটায়।
যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1905 সালে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার অজুহাতে পার্টিশন অফ বেঙ্গল কার্যকর করেন। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলা পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গে বিভক্ত হয়, কিন্তু প্রকৃত উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করা। এই বিভাজনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে ওঠে এবং স্বদেশী আন্দোলনের সূচনা হয়। দেশীয় পণ্যের ব্যবহার, বিদেশি পণ্য বর্জন এবং জাতীয়তাবাদী চেতনার বিস্তার এই আন্দোলনের মূল বৈশিষ্ট্য ছিল। তীব্র জন আন্দোলনের ফলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলায় রাজনৈতিক আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। মুসলিম লীগ এবং কংগ্রেস উভয় দলই প্রশাসনিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে। 1940 সালের লাহোর প্রস্তাব উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উত্থাপন করে। এরই ধারাবাহিকতায় 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত ও পাকিস্তান গঠিত হয়। এই বিভাজনের ফলে বাংলা পুনরায় বিভক্ত হয়। পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয় এবং পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হিসেবে পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে। যদিও ব্রিটিশ শাসনের অবসান ঘটে, তবুও নতুন রাষ্ট্র ব্যবস্থায় বাঙালির রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রাম শেষ হয়নি, বরং এই সময় থেকেই স্বাধীন বাংলাদেশের জন্মের বীজ রোপণ হয়। ব্রিটিশ ঔপনিবেশিক যুগ বাংলার ইতিহাসে এক দ্বৈত বাস্তবতার প্রতীক। একদিকে ছিল শোষণ, দারিদ্র্য ও রাজনৈতিক অধীনতা, অন্যদিকে ছিল শিক্ষা, সমাজ সংস্কার ও জাতীয় চেতনার উন্মেষ। এই যুগেই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি দৃঢ় হয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা শক্তিশালী হয়। ব্রিটিশ শাসনের অবসান কেবল একটি উপনিবেশের সমাপ্তি নয়, বরং একটি নতুন জাতির আত্মপ্রকাশের সূচনা। 1947 সালের ভারত বিভাগের মধ্য দিয়ে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত ও পাকিস্তান গঠিত হয়। এর ফলে বাংলা পুনরায় বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয় এবং পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হিসাবে পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে। ভৌগোলিকভাবে একে অপর থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে অবস্থিত হলেও পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে একটি রাষ্ট্র হিসেবে পরিচালিত করা হয়। কিন্তু ভাষা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক অধিকার নিয়ে বৈষম্য খুব দ্রুতই স্পষ্ট হয়ে ওঠে, যা পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে এবং পরবর্তীকালে স্বাধীনতার সংগ্রামের ভিত্তি গড়ে তোলে। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক শুরু হয়। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নিলে পূর্ব পাকিস্তানের জনগণ তীব্র প্রতিবাদ জানায়। 1948 সালে মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করলে ক্ষোভ আরও বাড়ে। বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে ছাত্র সমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করে। এই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে 1952 সালের ভাষা আন্দোলনে। 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই শহীদ হন। এই ঐতিহাসিক ঘটনা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নামে পরিচিত এবং বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে। ভাষার অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রাম পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা হয়ে ওঠে। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যা বাঙালির গৌরবকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করে। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এই জোটের 21 দফা কর্মসূচি পূর্ব পাকিস্তানের জনগণের স্বায়ত্তশাসনের দাবি তুলে ধরে, কিন্তু কেন্দ্রীয় সরকার অল্প সময়ের মধ্যেই যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয়। এর ফলে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে রাজনৈতিক বঞ্চনার অনুভূতি আরও তীব্র হয়। 1958 সালে জেনারেল আইয়ুব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং পাকিস্তানে সামরিক শাসন জারি করেন। তার শাসনামলে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারকে আরও সংকুচিত করে।
উন্নয়নের নামে অধিকাংশ সম্পদ পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হয়, ফলে পূর্ব পাকিস্তান অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়। এই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলেন শেখ মুজিবুর রহমান। 1966 সালে তিনি ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন, যা পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের রূপরেখা হিসেবে পরিচিত। এই আন্দোলন 6 পয়েন্ট মুভমেন্ট নামে ইতিহাসে খ্যাত। 6 দফা কর্মসূচি বাঙালির মুক্তির সনদ হিসেবে বিবেচিত হয় এবং তা স্বাধীনতা আন্দোলনের ভিত্তি সুদৃঢ় করে। 1968 সালে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমান সহ অনেক নেতার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে, কিন্তু গণ আন্দোলনের মুখে 1969 সালে এই মামলা প্রত্যাহার করা হয়। একই বছরে সংঘটিত মাস আপরাইজিং অফ 1969 সামরিক শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। এই আন্দোলনের ফলে আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং ইয়াহিয়া খান ক্ষমতায় অধিষ্ঠিত হন। আন্দোলনের উত্তাল সময়ে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। 1970 সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ জাতীয় পরিষদে নিরঙ্কুশ মহাসংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করতে থাকে। রাজনৈতিক অচলাবস্থা চরমে পৌঁছলে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। 1971 সালের 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এই ভাষণ 7 মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু নামে পরিচিত। তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করে এবং সারা দেশে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে নৃশংস গণহত্যা শুরু করে। নিরস্ত্র বাঙালিদের ওপর চালানো এই বর্বরতা ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত। এর পরপরই 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। শুরু হয় মহান বাংলাদেশ লিবারেশন ওয়ার। 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী এই যুদ্ধে বাঙালি মুক্তিযোদ্ধারা অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করেন। প্রায় 30 লাখ শহীদ এবং অসংখ্য নির্যাতিত নারী পুরুষের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতার পথ সুগম হয়। মুক্তিযুদ্ধের সময় ভারতের সমর্থন এবং আন্তর্জাতিক জনমত পাকিস্তানের পরাজয় নিশ্চিত করে। অবশেষে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এই বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। পূর্ব পাকিস্তান পর্ব ছিল সংগ্রাম, আত্মত্যাগ এবং আত্মপরিচয়ের সন্ধানের এক যুগ। ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা, গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ, প্রতিটি ধাপ বাঙালির স্বাধীনতা অর্জনের পথে একটি মাইল ফলক। এই অধ্যায়ে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ, রাজনৈতিক সচেতনতা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ, যা আজ বিশ্বসভায় একটি মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত।